Let's IELTS writing. IELTS writing আমাদের টোটাল টাইম হলো টাইম 1 আওয়ার। 1 আওয়ার টাইম হলো 1 আওয়ার। টাস্ক হলো দুইটা, টাস্ক টু মানে টাস্ক হলো 1 and 2 মানে দুইটা টাস্ক। রাইটিং টাস্ক লিখতে হবে দুইটা। টাইম হবে আমাদের 1 আওয়ার। টাইমিংটা হবে দেখেন এখানে, এটা হলো টাস্ক ওয়ানটা হলো 40 মিনিটসে লিখতে হবে 150 ওয়ার্ডস মিনিমাম। আর টাস্ক টু এটা হলো আমাদের এটা 20 মিনিটস। আর টাস্ক 2টা হলো 40 মিনিটস, এটা 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ডস মিনিমাম। তাহলে আইএলস রাইটিং এ দেখেন আমাদের টাইম ওয়ান, 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময়ের মধ্যে দুইটা টাস্ক আমাদের লিখতে হবে, টাস্ক 1 and টাস্ক 2। টাস্ক 1 লিখতে হবে 20 মিনিটস এর মধ্যে 150 ওয়ার্ডসে, আর টাস্ক 2 40 মিনিটস এর মধ্যে লিখতে হবে, এটা 250 ওয়ার্ডস। 40 মিনিটস এর মধ্যে লিখতে হবে, এটা হবে আমাদের 250 ওয়ার্ডস। এখন দেখেন এখানে আমাদের টাস্ক 2টা নিয়ে একটু আলোচনা করি যে টাস্ক 2তে আসলে কি কি থাকবে। তারপর টাস্ক 1-এ যাই। টাস্ক 2, আর আইএলটিএস রাইটিং কিন্তু আপনার দুই ধরনের পরীক্ষা হয়। একটা হলো আহ, মানে জেনারেল জেনারেল ট্রেনিং, আর একটা হলো আমাদের একাডেমিক। পড়াশোনার জন্য যারা যায় সেটা একাডেমিক, আর চাকরি বা ইয়ের জন্য যারা যায় চাকরির এক্সপিরিয়েন্স নিয়ে সেটা হলো জেনারেল ট্রেনিং, জব এক্সপিরিয়েন্স শো করে যারা যায়। তো এটা টাস্ক 2, এটা আমরা বলেছি যে 250 ওয়ার্ডস লিখতে হবে। এখানে টাইমিং হবে আমাদের ধরেন 40 মিনিটস এর মধ্যে সময় ধরে ধরে আমরা লিখবো। আর এটা কোন ধরনের টপিক এখানে থাকবে, এখানে জিটি এবং একাডেমিকে একই ধরনের কোশ্চেন, মানে এখানে কোনো পার্থক্য নাই। এখানে সাধারণত দুই ধরনের কোশ্চেন বেশি আসে। একটা হলো আর্গুমেন্টেটিভ এসে, একটা বোথ দা ভিউজ ডিসকাশন এসে। একটা হলো আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে, আর একটা বোথ দা ভিউজ ডিসকাশন এসে। বোথ দা ভিউজ ডিসকাশন এসে। দেখেন আর্গুমেন্টেটিভ এসে, বোথ দা ভিউজ ডিসকাশন এসে। আর্গুমেন্টেটিভ এসে আর হলো বোথ দা ভিউজ ডিসকাশন এসে। আর্গুমেন্টেটিভ এসে, বোথ দা ভিউজ ডিসকাশন এসে। আরেকটা হলো প্রবলেম এন্ড সলিউশন। প্রবলেম অ্যান্ড সলিউশনস। প্রবলেম অ্যান্ড সলিউশন এর বাইরে মিসসেলেনিয়াস ইস্যুগুলো থাকে। মিসসেলেনিয়াস। তাহলে টাইপিং টাস্ক 2 আমাদের এই বিষয়গুলো আর্গুমেন্টেটিভ এসে, বোথ দা ভিউজ ডিসকাশন এসে, প্রবলেম এন্ড সলিউশন এসে, আর হলো মিসসেলেনিয়াস এসে। এর মধ্যে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দা ভিউজ ডিসকাশন এসে। আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দা ভিউজ ডিসকাশন এসে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে আইএলটিএস এর পরীক্ষায়। আবারও বলছি, আইএলটিএস এর পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দা ভিউজ ডিসকাশন এসে। আইএলটিএস এর পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দা ভিউজ ডিসকাশন এসে। দেখা যায় আর্গুমেন্ট তর্কমূলক, আর বোথ দা ভিউজ মানে দুইটা ভিউ আলোচনা করতে হবে। দুইটা ভিউ থাকবে, দুইটা ভিউ আলোচনা করতে হবে। এখন দেখেন আর টাস্ক 1-এ কি থাকবে। টাস্ক 1 যদি আমরা যাই, টাস্ক 1 যেটা, এখানে একাডেমিক যেগুলা একাডেমিক যে পরীক্ষায় একাডেমিক টেস্টের যেটা, সেখানে থাকবে টেবিল, ম্যাপ, গ্রাফ, চার্ট। এখানে থাকে টেবিল, টেবিল থাকতে পারে, গ্রাফ থাকতে পারে,
চার্ট থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, টেবিল, গ্রাফ, চার্ট, ম্যাপ। তারপরে আপনার এই বিষয়গুলো বেশি থাকে এখানে। টেবিল, গ্রাফের মধ্যে চার্টের মধ্যে পাই চার্ট থাকতে পারে, লাইন গ্রাফ থাকতে পারে, ইত্যাদি গ্রাফ থাকতে পারে, ম্যাপ থাকতে পারে। কোন একটা ঘটনার বর্ণনা কিভাবে চেঞ্জ হয়েছে ওই বিষয়গুলো দেখাবে। কিভাবে চেঞ্জ হয়েছে ওই বিষয়গুলো মূলত দেখানো হয় আমাদের এই টাস্ক ওয়ানের মধ্যে। আর যেটা জেনারেল ট্রেনিং জিটি, যেটা এখানে থাকে লেটার। এখানে থাকবে হলো মূলত আমাদের লেটার্স। তাহলে এখানে আমাদের হলো ধরেন একাডেমিক টেস্ট। এখানে দুই জায়গায় কিন্তু বলছি যে সময় হলো 20 মিনিটস। 20 মিনিটস লিখতে হবে 150, লিখতে হবে আমাদের 150 ওয়ার্ডস, মানে মিনিমাম। এর উপরে আপনি 20 মিনিটে লিখতে পারলে কোনো অসুবিধা নেই। এর উপরে যদি আপনি 20 মিনিটে লিখতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। এখন আসেন যে আমরা টাস্ক টুটা প্রথমে দেখবো, যে আর্গুমেন্টেটিভ এসেটা নিয়ে আলোচনা করবো আজকে। যে আর্গুমেন্টেটিভ এসে, দেখেন এখানে আমরা যদি বলি যে আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসেটা আসলে কি? একটা কোশ্চেন বলা থাকবে, কোশ্চেন আপনি আর্গুমেন্টেটিভ এসেটা কি করে বুঝবেন যেটা আর্গুমেন্টেটিভ এসে? কোশ্চেনের শেষে যখন লেখা থাকবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, কোশ্চেনের শেষে যখন লেখা থাকবে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, দেখেন ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, আপনি কি একমত পোষণ করেন বা দ্বিমত পোষণ করেন? অথবা দেখেন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, মানে টু হোয়াট এক্সটেন্ট আপনি কতটুকু একমত পোষণ করেন। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, তাহলে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি বা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, অথবা হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অর্থাৎ এই উক্তির সাথে আপনি কতটুকু একমত পোষণ করেন। হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তাহলে এই উক্তির সাথে আপনি কতটুকু একমত পোষণ করেন। এই কোশ্চেনগুলো যখন থাকবে তখন আমরা বুঝবো যেটা আর্গুমেন্টেটিভ এসে। এই কোশ্চেনের শেষে যখন এই শব্দগুলো থাকবে তখন এটা বুঝবো যে আর্গুমেন্টেটিভ কোশ্চেন। মানে আর্গুমেন্টেটিভ কোশ্চেন হলো কোশ্চেনে যাই থাক, আপনার প্রথমে পক্ষের কথাগুলো মানে দুইটা পক্ষের কথাগুলো তুলে ধরতে হবে। কোশ্চেনে যেটা আছে সেই কথাগুলো বলতে হবে, আবার অন্য পক্ষের কথাগুলো বলতে হবে, দুইটা ভিউ থেকে কথাগুলো বলতে হবে। অর্থাৎ এই টপিকগুলো থাকবে কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, অথবা আর্গুমেন্টেটিভ। এখন দুইটা ভিউয়ের পক্ষে আমাদের কথাগুলো বলতে হবে। আমি আবারও বলছি, এগুলা হলো আমাদের আর্গুমেন্টেটিভ এসে, মানে হলো কন্ট্রোভার্সিয়াল টপিক বা ডিবেটেবল টপিক। আর্গুমেন্টেটিভ এসে মানে হলো কন্ট্রোভার্সিয়াল টপিক বা ডিবেটেবল টপিক। আমাদের কাজ হবে যখন আমরা আর্গুমেন্টেটিভ এসে নিয়ে কথা বলবো তখন আমাদের দুইটা ভিউ পয়েন্ট থেকেই যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। দুইটা ভিউ পয়েন্ট থেকে আমাদের যুক্তি তর্ক উপস্থাপন করতে হবে। মানে আমরা, তার মানে দেখেন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। কোশ্চেন যাই থাকুক, আর্গুমেন্টেটিভ এসে মানে হলো যে আপনার দুইটা ভিউ তুলে ধরতে হবে। এখন কোন ভিউটা পক্ষে আমরা প্রথমে বলবো, একটা টপিকের পক্ষের কথা আগে বলবো না বিপক্ষের কথা আগে বলবো, এটা হলো কোশ্চেন। এটা হলো আমরা নর্মালি ধরেন যে আমি যদি পক্ষে থাকি কোশ্চেনের তাহলে আমি পক্ষের কথাগুলো বলবো, আমি যদি বিপক্ষে থাকি তাহলে বিপক্ষের কথাগুলো বলবো। তার মানে আমি যদি ইন ফেভারে থাকি, পক্ষে থাকি, তাহলে পক্ষের কথাগুলো বলবো, আমি যদি বিপক্ষে থাকি তাহলে বিপক্ষের কথাগুলো বলতে হবে। বুঝতে পেরেছেন? এখন তার মানে আমরা তাহলে এখানে কয়টা প্যারা হবে টোটাল? চারটা প্যারা হবে। তাহলে দেখেন, তাহলে টোটাল আমাদের চারটা প্যারাতে লিখতে হবে, টোটাল চারটা প্যারাতে লিখতে হবে। টোটাল আমরা যদি বলি দেখেন, টোটাল চারটা প্যারাতে লিখতে হবে, প্যারাতে লিখতে হবে, টোটাল চারটা প্যারাতে লিখতে হবে।
প্রথম হলো আমাদের প্রথম প্যারাটা হলো এখানে ইন্ট্রোডাক্টরি প্যারা। ইন্ট্রোডাক্টরি প্যারা, ফার্স্ট প্যারা অফ দ্য বডি, ফার্স্ট প্যারা অফ দ্য বডি, বডির ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারা অফ দ্য বডি, সেকেন্ড প্যারা অফ দ্য বডি। আর হলো কনক্লুসিভ প্যারা, কনক্লুসিভ প্যারা। চারটে প্যারাতে আমাদের আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে। টোটাল কত? 250 ওয়ার্ডস মিনিমাম। ম্যাক্সিমাম অফ টাইম হলো কত? টাইম 40 মিনিটস। 40 মিনিটসে আপনি নর্মালি যতটুকু লিখতে পারেন, 300 লিখতে পারলেও কোনো প্রবলেম নাই। ইফ ইউ ক্যান রাইট 300 ওয়ার্ড, if you can write 300 words, there will be no problem at all. তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে আর্গুমেন্টারি এসেটা আমাদের লিখতে হবে টোটাল চারটা প্যারাতে। ফার্স্ট প্যারা হলো আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারা। ইন্ট্রোডাক্টরি প্যারা আমরা বলবো ফার্স্ট প্যারা, মানে বডির ফার্স্ট প্যারা আমরা যে পক্ষে থাকবো, আমরা যদি পক্ষে থাকি তাহলে আমরা মানে আহ, সেখানে পক্ষের কথা আগে বলবো। যদি বিপক্ষে থাকি বিপক্ষের কথা আগে বলবো। তারপরে যে পক্ষে আমরা না, আমরা যে পক্ষে না সেই পক্ষের কথাগুলো অন্য প্যারাতে বলবো, এবং একটা কনক্লুশন থাকবে। আমাদের এখন এটার জন্য আমরা কি করব, একটা ফরম্যাট আমাদের ডেভেলপ করতে হবে। আমরা ফরম্যাট অনুযায়ী লিখবো, একটা ফরম্যাট দিয়ে দেবো। এই ফরম্যাট অনুযায়ী আমরা টোটাল বিষয়গুলো লিখবো। চলেন আমরা সেই ফরম্যাটটা দেখি। ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, আমরা ফরম্যাট দিয়ে শুরু করি, যে ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে। ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, format, format of an argument, format of an argumentative essay. আর্গুমেন্টেটিভ এসের হলো ফরম্যাট। কোন ফরম্যাটে আমরা আর্গুমেন্টেটিভ এসেটা লিখবো, মানে আর্গুমেন্টেটিভ এসের ফরম্যাটটা কি হবে সেটা আমরা যদি আসি, দেখেন আমরা এখানে যে ফরম্যাটটা দিব আপনাদের, ধরেন এই ফরম্যাট অনুযায়ী আহ, মোটামুটি 7 পর্যন্ত পাওয়া যাবে অনায়াসেই। আর এর বাইরে আমরা যদি 7+ পেতে চাই, তাহলে একটু আমাদের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা একটু চেঞ্জ করতে হবে। সেটা পরে, আগে আপনি মানে শিখেন যে কিভাবে লিখতে হয়, এটা আগে শেখাটা গুরুত্বপূর্ণ। তারপর আমরা যখন ভালো লিখতে পারবো তখন আমরা ইন্ট্রোডাকশন কনক্লুশনে কি কি চেঞ্জ আনা যাবে সেটা বলে দেবো, যে এই চেঞ্জগুলো আনতে হবে। এখন দেখেন আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাতে যেটা বলবো সেটা আসেন। ইন্ট্রোডাক্টরি প্যারা মানে ইন্ট্রোডাকশন কথাটা বলা যাবে না, ইন্ট্রোডাক্টরি প্যারা হবে একটা আমাদের, একটা ইন্ট্রোডাক্টরি প্যারা হবে আমাদের, একটা ইন্ট্রোডাক্টরি প্যারা হবে। ইন্ট্রোডাক্টরি একটা দেখেন প্যারা, সেখানে আমরা মূলত কি বলবো, যেমন দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, দ্য ডিসকাশন, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট। টপিক সেন্টেন্সটা আমরা লিখবো, টপিক সেন্টেন্স। দেখেন দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, টপিক সেন্টেন্স আমরা লিখবো ইজ এ ডিবেটেবল ওয়ান, ইজ এ ডিবেটেবল ওয়ান। দেখেন ইজ এ ডিবেটেবল ওয়ান। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, এই টপিক সেন্টেন্সটা কোশ্চেন থেকেই আসবে, কোশ্চেন থেকে এটা চলে আসবে, কোশ্চেন থেকে আমরা হুবহু নিয়ে আসবো। এটা ডিবেটেবল ওয়ান অর্থাৎ ডিসকাশন অ্যাবাউট হোয়েদার মানে কি না, যে এই যে যে বিষয়ের কথা বলা হয়েছে, এটা আলোচনাটা একটা বিতর্কিত বিষয়। এটার যে কথাটা বলা হয়েছে এটার আলোচনা হলো একটা বিতর্কিত বিষয়। তবে ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, দেখেন ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট পিপল হোল্ড ডিফারেন্ট ভিউজ। ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, দেখেন পিপল হোল্ড মানে ধারণ করা, পিপল হোল্ড ডিফারেন্ট ভিউজ ওভার, that people hold different views over a controversial topic। এটা খুবই স্বাভাবিক যে মানুষ হোল্ড করে, ধারণ করে ডিফারেন্ট ভিউজ, ভিন্ন ভিন্ন মতামত, ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক, ডিফারেন্ট ভিউজ দেখেন ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক,
different views over a controversial topic and are inclined দেখেন over a controversial topic and are inclined, people hold different views over a controversial topic. So it is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong feelings and reasonings in favor of their argument. In favor of their argument. ভালো করে দেখেন, আমরা কি লিখবো? ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এটা খুবই স্বাভাবিক যে পিপল হোল্ড ডিফারেন্ট ভিউজ, মানুষ ভিন্ন ভিন্ন মতামত ধারণ করে ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক, একটা বিতর্কিত বিষয় নিয়ে, অ্যান্ড আর ইনক্লাইন টু পুট ফরওয়ার্ড স্ট্রং ফিলিংস এন্ড রিজনিংস ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস, এবং তাদের নিজ নিজ যে আর্গুমেন্টস রয়েছে সেই আর্গুমেন্টস এর পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে, তারপরে আমরা বলবো ফর স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। দেখেন এখানে সাম স্পেসিফিক রিজনস সুনির্দিষ্ট কিছু কারণের জন্য, ফর সাম স্পেসিফিক রিজনস। আচ্ছা কাকন দাস যুক্ত হয়েছেন, রাজি। আচ্ছা কাকন দাস, আপনার বইয়ের 1084 পৃষ্ঠা, পেজ নাম্বার হাউ টু লার্ন রিডিং ইংলিশ বইয়ের পেজ নাম্বার 1084, আপনার বইয়ের ওইটার ফরম্যাটটা আলোচনা করছি আমরা। দেখেন, কন্ট্রোভার্সিয়াল টপিক এন্ড আর ইনক্লাইন টু পুট ফরওয়ার্ড স্ট্রং ফিলিংস এন্ড রিজনিং ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্ট ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ। দেখেন ওইটা পেজটা তো মিলবে না, আইএলস রাইটিং এ যান, সূচি থেকে আইএলস রাইটিং এ যান, আছে দেখেন যে শেষের দিকে সূচিতে দেখেন, হ্যাঁ, ফর সাম স্পেসিফিক রিজনস সুনির্দিষ্ট কারণের জন্য, দেখেন মাই ইনক্লাইনেশন মানে আমার মতামতটা, ইনক্লাইনেশন গোস, আপনি পক্ষে থাকলে লিখবেন ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, ইন ফেভার অফ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, আর বিপক্ষে থাকলে লিখবেন এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। দেখেন এটা একদম মুখস্থ করে ফেলবেন, যাই আসুক আমরা এইভাবে লিখবো আগে, তারপরে ইমপ্রুভ। তাহলে কি হলো, আমরা ফর্মেট দেখলাম, দেখেন দা, পাইছেন না? হারুন রশিদ পাইছেন? হ্যাঁ, দ্য ডিসকাশন অ্যাবাউট, পাননি? আইএলস রাইটিং টাস্ক 2 তে যান, বই সূচিতে একদম সূচির শেষের দিকে দেখেন আইএলস রাইটিং টাস্ক 2। তাহলে দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট টপিক সেন্টেন্স, দেখেন আচ্ছা দেখেন এখানে whether or not topics is debatable one. It is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong feelings and reasoning in favor of their arguments. For some specific reasons, my inclination goes in favor of the statement বা against the statement. For some specific reasons, my inclination goes in favor of the statement বা against the statement. Sir, I did not get. Uh, Sir, I did not get. Is uh, it 1013 page? আইএলস রাইটিং টাস্ক 2 লেখা, দেখেন তো কি লেখা। Task 1, academic writing. হ্যাঁ, টাস্ক 2 এ যান, এটা 1 গুলোর শেষে দেখেন টাস্ক 2, বইয়ের শেষে যান, মানে ওই টাস্ক 1 শেষে দেখেন রাইটিং টাস্ক 2 আর্গুমেন্টারি এসে। Page no, sir. 1000, আপনার বইয়ের 1084, 1084 দেখেন। হ্যাভ ইউ গট ইট? Yes, sir. Got এখন it. দেখেন, ওকে, তাহলে এখন দেখেন আপনি পড়ি কি বললাম। আমরা বলছি দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, এটা একটা, এই যে এটা যে আলোচনাটা,
এটা আমার টপিক সেন্টেন্সটা কোশ্চেন দিয়ে নিয়ে আসবো। ইজ এ ডিবেটেবল ওয়ান, এটা বিতর্কিত বিষয়। কারণ যেহেতু আর্গুমেন্টারি বিষয় মানে কি, একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দিবে যেটা দুইটার ভিউয়ের পক্ষে যুক্তি থাকবে, তাহলে একটা বিতর্কিত বিষয়। তারপরে লাগবেন মুখস্থ একদম। ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এটা খুবই স্বাভাবিক যে পিপল হোল্ড ডিফারেন্ট ভিউস ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক। একটা বিতর্কিত বিষয় নিয়ে মানুষ ভিন্ন ভিন্ন মতামত উপস্থাপন করবে। তারপরে বলবেন অ্যান্ড আর ইনক্লাইন টু পুট ফরওয়ার্ড স্ট্রং ফিলিংস এন্ড রিজনিং ইন ফেভার অফ দ্য আর্গুমেন্টস, এবং তাদের নিজ নিজ আর্গুমেন্টস এর পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। আচ্ছা, তারপর লিখবেন ফর সাম স্পেসিফিক রিজনস, কিছু সুনির্দিষ্ট কারণের জন্য মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, পক্ষে থাকলে মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে মাই ইনক্লাইনেশন গোজ এগেনস্ট দ্য স্টেটমেন্ট, যেটা বলি। ফর সাম স্পেসিফিক রিজনস পক্ষে থাকলে মাই ইনক্লাইনেশন গোস ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে মাই ইনক্লাইনেশন গোস এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। দুইটার যে কোনো একটা বলে আমরা ইন্ট্রোডাকশন একদম মুখস্থ করে চলে যাব। আচ্ছা, তারপরে কি হবে দেখেন, এখন ফার্স্ট প্যারাতে আমরা যে পক্ষে আছি সেই পক্ষের কথাগুলো বলবো। আমি পক্ষে থাকলে পক্ষের কথাগুলো আগে বলবো, বিপক্ষে থাকলে বিপক্ষের কথাগুলো আগে বলবো। সেখানে কি বলবো দেখেন, ফার্স্ট প্যারাতে আমরা কি বলবো, হোয়াট উই শুড সে ইন ফার্স্ট প্যারা। এখন দেখেন আমরা ফার্স্ট প্যারাতে কি বলবো। ফার্স্ট প্যারা, দেখেন ফার্স্ট প্যারাতে আমরা বলবো দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, দেয়ার আর দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, বেশ কিছু কারণ রয়েছে, দ্যাট ক্যান কম্পেল ওয়ান, দ্যাট ক্যান কম্পেল ওয়ান, দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো। দেখেন পক্ষে থাকলে ইন ফেভার অফ, বিপক্ষে থাকলে এগেনস্ট। দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস দ্যাট ক্যান কম্পেল ওয়ান, যা একজনকে বাধ্য করতে পারে টু গো, পক্ষে থাকলে ইন ফেভার অফ, বিপক্ষে থাকলে এগেনস্ট। দেখেন ইন ফেভার এগেনস্ট দ্য স্টেটমেন্ট, দ্য স্টেটমেন্ট। এখন আসেন দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, গুড কিন্তু ভালো না, গুড নাম্বার অফ রিজনস মানে বেশ কিছু কারণ রয়েছে, দ্যাট ক্যান কম্পেল ওয়ান, যা একজনকে বাধ্য করতে পারে টু গো, পক্ষে থাকলে ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। তারপরে আপনি দেখেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথমত। এখন দেখেন আসেন, এই যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে হলো প্রথমত, এটা বলে যে কি কারণে আমি এই কোশ্চেনের পক্ষে যাচ্ছি বা বিপক্ষে যাচ্ছি, সেটা একটা পয়েন্ট বলবো। আমরা একটা পয়েন্ট বলবো যে এই কারণে আমি এই কোশ্চেনের বিপক্ষে যাচ্ছি বা পক্ষে যাচ্ছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট। তারপরে আপনি উদাহরণ দিবেন, বলে দেখেন ফর এক্সাম্পল, পয়েন্টটা বলার পরে আমরা উদাহরণ দিব। ফর এক্সাম্পল, এখানে আমি যে পয়েন্টটা দিলাম, পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য একটা উদাহরণ দিতে হবে। পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য রিয়েল লাইফ থেকে একটা উদাহরণ, এটা কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে না, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি উদাহরণ নিয়ে আসতে পারবেন। তাহলে একটা পয়েন্ট বলার পরে আমাকে একটা উদাহরণ দিতে হবে, প্রথম কথা যেটা। তারপরে দেখেন, তাহলে প্রথম পয়েন্ট, এরপরে এক্সাম্পল, তারপরে ফার্স্ট এন্ড ফরওয়ার্ড, এরপরে বিসাইডস বলে আরেকটা পয়েন্ট লিখবেন। বিসাইডস, তাছাড়া। দেখেন বিসাইডস বলে আমরা আরেকটা পয়েন্ট লিখবো, বিসাইডস। আপনাদের রাইটিং ক্লাস শুক্রবার এবং বুধবার 6:30টায়, আইএলটিএস রাইটিং ক্লাস শুক্রবার আর বুধবার 6:30 থেকে 8টা পর্যন্ত, 1.5 ঘন্টা। দেখেন বিসাইডস, বিসাইডস বলে আমরা কি করব, আরেকটা সেকেন্ড পয়েন্ট লিখবো। বিসাইডস বলে আমরা সেকেন্ড পয়েন্ট লিখবো, উদাহরণ দিব। দেখেন এখানে বলছিলাম ফর এক্সাম্পল, শব্দটা চেঞ্জ করে অ্যাজ অ্যান এক্সাম্পল বলে উদাহরণ দিব। হ্যাঁ, আমাকে বলেন। আপনার কাছে হ্যাঁ, দেখে বুঝতেছি। বেশি খারাপ লাগতেছে, বসতে বসে দেখতে পারবেন? আচ্ছা আচ্ছা, আজকে বেশি সময় পড়াবো না, শুরু তো মানে আজকে এমনি অল্প খালি একটু ফর্মুলা দেখে শেষ করবো। হ্যাঁ, দেখেন এরপরে কি হলো, যে বিসাইড বললাম আমরা অ্যাজ এন এক্সাম্পল বলে উদাহরণ দিব। অ্যাজ অ্যান এক্সাম্পল বলে একটা উদাহরণ, এই পয়েন্টটাকে সাপোর্ট করে একটা উদাহরণ দিব, এই পয়েন্টটাকে সাপোর্ট করে আমরা একটা উদাহরণ দিব। আচ্ছা, তারপরে কি কাজ করব, তারপরে দেখেন যদি আরো পয়েন্ট থাকে, নর্মালি দুইটার বেশি পয়েন্ট লেখা যায় না, অনেক সময় যদি সময় থাকে তিনটা যদি লিখতে পারেন, তখন আপনি লিখবেন লাস্ট বাট নট লিস্ট। দেখেন লাস্ট বাট নট লিস্ট, দেখেন লাস্ট বাট নট লিস্ট।
সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ না। সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ না, লাস্ট বাট নট লিস্ট। এটা সর্বশেষ কিন্তু কম গুরুত্ব, এটা বলে থার্ড পয়েন্ট লিখলাম। আর একটা উদাহরণ দিব কি, এখানে দেখেন, টু সাইট অ্যান এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ। টু সাইট অ্যান এক্সাম্পল বলে উদাহরণ দেব। যদি আমি উদাহরণ না পাই, তাহলে এই পয়েন্টটাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে যে এই কারণে এটা ঘটে বা এই কারণে এটা ঘটবে। সবসময় আপনি রিয়েল লাইফ থেকে উদাহরণ পাবেন না, সবসময় আপনি রিয়েল লাইফ থেকে এক্সাম্পল পাবেন না। তখন এটা ব্যাখ্যা করে যে এই কারণে এটা ঘটে বা এই কারণে এটা ঘটতে পারে, এটা ব্যাখ্যা করে বোঝাতে হবে। ওকে, তারপরে আসেন, এই বলে আমার ফার্স্ট প্যারা শেষ। তাহলে আমি যে 250 ওয়ার্ডস লিখবো, ইন্ট্রোডাকশন গেল, ফার্স্ট প্যারা গেল। এখন আসেন দেখেন, আমরা যেটা বলবো এখন সেকেন্ড প্যারা। আমি সেকেন্ড প্যারাতে কি বলবো দেখেন, সেকেন্ড প্যারা আমরা যদি আগে পক্ষে বলে থাকি, এখন বিপক্ষের কথা যদি বলি আমরা, দেখেন সেকেন্ড প্যারা, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। এখানে শুরু করবেন এভাবে, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস, against the statement, against the statement, against the statement which I am going to discuss now, which I am going to discuss now. There are, however, some arguments against the statement which I am going to discuss now. যাই হোক, বেশ কিছু এর বিরুদ্ধে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আমি এখন আলোচনা করতে যাচ্ছি। আলোচনা আগে বলছিলাম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এখানে বললাম প্রথমত, ইনিশিয়ালি। বলে দেখেন, ইনিশিয়ালি প্রথমত, ইনিশিয়ালি প্রথমত, ইনিশিয়ালি বলে আমরা কি করব, আমি প্রথম পয়েন্ট যে কি কারণে আমি বিপক্ষে যাচ্ছি সেই কথা বলবো। ইনিশিয়ালি বলে কি কারণে আমি বিপক্ষে যাচ্ছি সেই কথা বলবো। উদাহরণ দিব দেখেন, এখানে ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স বলে আমি উদাহরণ দিব, ফর ইনস্ট্যান্স বলে আমি উদাহরণ দিব, ফর ইনস্ট্যান্স বলে উদাহরণ দিব। তারপরে কি করব, এবার আরেকটা এক্সাম্পল দেখেন, ইন এডিশন এগেইন বলে আরেকটা পয়েন্ট লিখবো, এগেইন, এগেইন বলে আমি আরেকটা পয়েন্ট লিখবো, এগেইন বলে আরেকটা পয়েন্ট লিখবো। ওই সাপোজ তারপর উদাহরণ দিবেন দেখেন, এখানে টু ইলাস্ট্রেট, উদাহরণস্বরূপ, টু ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট বলে আমি উদাহরণ দেব। দেখেন, টু ইলাস্ট্রেট বলে উদাহরণ দেব। নর্মালি এখানে দুইটার বেশি পয়েন্ট লেখা যাবে না। দুইটার বেশি পয়েন্ট যদি লেখার সুযোগ থাকে, নর্মাল পাবেন না এত সময়ের মধ্যে, তখন আপনি এখানে কি লিখবেন, আপনি লিখবেন যে ধরেন মোর ওভার দিতে পারেন। প্রথমে দিছিলাম ইনিশিয়ালি, এগেইন, ইন এডিশন আনতে পারেন, ইন এডিশন। আরো যদি পয়েন্ট পান, আরো যদি পয়েন্ট পাওয়া যায়, আপনি লিখবেন ইন এডিশন। দেখেন, ইন এডিশন, ইন এডিশন বলে আরেকটা পয়েন্ট দিব আমরা, উদাহরণ দিব। অ্যাজ এন, প্রথমে লিখছিলাম আমরা দেখেন ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, এখানে লিখবো অ্যাজ এন ইলাস্ট্রেশন, অ্যাজ এন ইলাস্ট্রেশন, উদাহরণস্বরূপ। এই সবগুলোর অর্থ কিন্তু উদাহরণস্বরূপ। দেখেন, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, টু ইলাস্ট্রেট উদাহরণস্বরূপ, অ্যাজ এন ইলাস্ট্রেশন সবগুলোই উদাহরণস্বরূপ। আগে যেমন বলছিলাম ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অ্যাজ এন এক্সাম্পল উদাহরণস্বরূপ, টু সাইট এন এক্সাম্পল সবগুলোই উদাহরণস্বরূপ। আর এগুলো সবই অর্থ হলো উদাহরণস্বরূপ। তাহলে আপনি উদাহরণ দিলেন। এইভাবে আমার সেকেন্ড প্যারা শেষ। এরপর কাজ কি, কনক্লুসিভ প্যারা। এরপরে আমার কাজ হলো একটা কনক্লুসিভ প্যারা লিখবো। সেটা কি লিখবো দেখেন, উপসংহারে দেখেন আমরা লিখবো, এটা মুখস্থ কনক্লুশন মেমোরাইজ করে নিবো আমরা। সেটা লিখবো মানে আর্গুমেন্টেটিভ এসে মূল কথা হলো যে আপনি ইন্ট্রোডাকশন আপনার মতামত দিয়ে যেতে হবে কোন পক্ষে আপনি আছেন। কনক্লুশনে গিয়ে সেটা রিস্টেট করতে হবে, পুনর্ব্যক্ত করতে হবে। কনক্লুশনে গিয়ে সেটা রিস্টেট করতে হবে, মানে পুনর্ব্যক্ত করতে হবে যে আমি এই পক্ষে আছি, এই কারণে আছি, আমি যে যুক্তিগুলো দিয়েছি সেটা ভালোভাবে উপস্থাপন করেছে। সেটা আমরা লিখবো দেখেন, ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস, ইন কনক্লুশন আফটার analyzing all the points, in conclusion, after analyzing all the points in favor and against the said topic,
দেখো, ইন ফেভার অফ বোথ দ্য ভিউজ যদি বলি, ইন না, এটা ইন 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 ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেট টপিক, ইন ফেভার অ্যান্ড এগেইনস্ট দ্য সেট টপিক, ফেভার অ্যান্ড এগেইনস্ট দ্য সেট টপিক। দেখো, আই উড লাইক টু রিস্টেট মানে পুনর্ব্যক্ত করা, রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, রিস্টেট মানে এই কথা বলতে হবে আর্গুমেন্টের বেসিস ক্ষেত্রে। তাহলে ইন কনক্লুশন, আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেট টপিক মানে বর্ণিত টপিক, এখানে যে টপিকের কথা বললাম এই বর্ণিত টপিকের মানে পক্ষে এবং বিপক্ষে আলোচনা করার পর, আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার মতামত ব্যক্ত করতে চাই যে, দেখেন, দ্যাট অ্যাম আই অ্যাম, যদি পক্ষে থাকে আবারও লিখবো ইন ফেভার অফ, আর বিপক্ষে থাকলে এগেনস্ট দ্য স্টেটমেন্ট। তারপর দেখেন, আই থিঙ্ক আমি মনে করি, দেখেন, আই থিঙ্ক হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে emphasizes my points and requires no more discussion. আমি মনে করি হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস, আমি এই এসেতে যে আলোচনা করেছি, emphasizes my points, আমার পয়েন্টসটাকে গুরুত্ব সহ আলোচনাকে উপস্থাপন করেছে, এবং আর কোনো আলোচনার দরকার নেই। একদম মুখস্থ করে নিলে আপনি একদম টোটাল লিখতে পারবেন। এখন এই যখন ভালো মার্কস পেতে চাইবেন, ধরেন আপনি 8 পেতে চান বা 7+ পেতে চান, তখন এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা কি সেটা পরে, আগে প্রথম আমার কাজ হলো যে আমাকে লিখতে পারতে, 40 মিনিটে এসেটা লেখা, এটা হলো আমার জন্য সবার প্রথম চ্যালেঞ্জ। আমি কিভাবে শুরু করব, আমি কিভাবে আগাবো, আমি কিভাবে উদাহরণ দিব, সেটা আমি না জানতে লিখতে পারবো না। আমি কি লিখবো, কিভাবে আনবো, এটা হলো প্রথম কাজ। যেটা এটা কোন এসে, আর্গুমেন্টারি এসে। কি দেখলে আর্গুমেন্টারি এসে বুঝবো, যে কোশ্চেনের শেষে যখন লেখা থাকবে ডু ইউ অ্যাগ্রি, বা হাউ ফার ডু ইউ অ্যাগ্রি, বা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এটা যখন থাকবে সেটা আর্গুমেন্টারি এসে। আমি এই ফরম্যাটে ফেলে আমি একদম, ধরেন, আমার সময় মতো এসেটা কমপ্লিট করে ফেলবো। এখন তার আগে দেখেন আরেকটা বিষয়, এটা যে আমরা পক্ষে যাব না বিপক্ষে যাব, এটার সিদ্ধান্তটা কিভাবে নিব। যে একটা কোশ্চেন দেখেই আমি এটা পক্ষে যাব না বিপক্ষে যাব, না পার্শিয়ালি এগ্রি করব না পার্শিয়ালি ডিসএগ্রি করব, সেই সিদ্ধান্ত আপনার কোশ্চেন দেখেই নিতে হবে। সেটা আমরা কি করে নিব, মানে আমরা কোন পক্ষে যাব সেই সিদ্ধান্তটা কিভাবে হবে। ধরেন এখানে কোশ্চেন যদি হয় এরকম যে সায়েন্টিফিক ইনভেনশন, আমরা যদি বলি এখানে দেখেন সায়েন্টিফিক ইনভেনশন, টেকনোলজিক্যাল ইনোভেশন, টেকনোলজিক্যাল ইনোভেশন, দেখো, সায়েন্টিফিক ইনভেনশন, টেকনোলজিক্যাল ইনোভেশন, তারপর আপনার সোশ্যাল মিডিয়া, কারণ এখানে সোশ্যাল মিডিয়া, এই ধরনের টপিক যেখানে থাকবে, সায়েন্টিফিক ইনভেনশন, টেকনোলজিক্যাল ইনোভেশন, সোশ্যাল মিডিয়া, এগুলার পক্ষে থাকবো আমরা সবসময়। এগুলার হলো এই ধরনের টপিকগুলোর পক্ষে আমরা ইন ফেভার। মানে এটা এই ধরনের যে টপিকগুলো আছে, ধর কোশ্চেনে একটা বলা হলো যে সায়েন্টিফিক ইনভেনশনস হ্যাভ ডেস্ট্রয়েড বা হ্যাভ ব্রট মোর বেনিফিটস, মোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস দেন অ্যাডভান্টেজেস, অথবা সায়েন্টিফিক ইনভেনশন হ্যাজ ব্রট ডিজাস্টার ফর হিউম্যান বিংস, এরকম বলা থাকলো। তা আমরা বিপক্ষে যাব। আমরা সায়েন্টিফিক ইনভেনশন যেগুলো আছে সেগুলো মানুষের কল্যাণ করেছে, এটার পক্ষে থাকবে। সোশ্যাল মিডিয়া কোশ্চেন বলা থাকতে পারে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ destroyed রিলেশনশিপ অ্যামাং ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। তো ওরা কোশ্চেনে বলছে
যে রিলেশনশিপটা ধ্বংস করে দিয়েছে ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস এর মধ্যে, আমি এটা কি করব, ডিসএগ্রি করব, কারণ আমি সোশ্যাল মিডিয়া মানুষের কল্যাণ করেছে বেশি, এটা বলবো। তারপরে এখানে টেকনোলজিক্যাল ইনোভেশন, এটা প্রযুক্তিগত উদ্ভাবন যেটা, সেটা কোশ্চেনে আপনি যদি বিপক্ষের কথা বলে আপনি পক্ষে যাবেন। তাহলে সায়েন্টিফিক ইনভেনশন, টেকনোলজিক্যাল ইনোভেশন এবং সোশ্যাল মিডিয়া নিয়ে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া নিয়ে যে বিষয়গুলো আছে, আমরা যেটা করব সেটা, আমাদের কাজ হলো যে সেটার পক্ষে থাকবো, আমরা সেটার পক্ষে থাকবো। আমি আবারও বলছি যে এখানে সায়েন্টিফিক ইনভেনশন যেগুলো আছে, তারপর দেখেন টেকনোলজিক্যাল ইনোভেশন এবং সোশ্যাল মিডিয়া নিয়ে যে টপিকগুলো আছে, এটা কোশ্চেনে যদি বিপক্ষের কথাও বলা থাকে, আপনি যাবেন হলো মানে পক্ষে, এগুলা মানুষের কল্যাণ করেছে বেশি, উপকার করেছে বেশি, এটা বলতে হবে। বুঝতে পারছেন কি বলতেছি? মানে এটা কোশ্চেনের বিপক্ষের কথা বলে আপনি বিপক্ষে যাবেন না, আপনাকে পক্ষের কথা বলতে হবে। বুঝছেন আমার কথাটা? আর প্রথমে সিদ্ধান্ত নেওয়া, তারপরে হলো যে আমি টপিক সেন্টেন্সটা কিভাবে নিয়ে আসবো। টপিক সেন্টেন্স এখানে হুবহু থাকবে কোশ্চেনের মধ্যে, টপিক সেন্টেন্সটা হুবহু থাকবে। যেমন আমি টপিক সেন্টেন্সটা, যেমন একটা কোশ্চেনের টপিক সেন্টেন্সটা লেখা দেখাই। ধরেন এখানে আমরা যদি বলি টপিক সেন্টেন্স, এখানে যদি এরকম বলা হয় যে আহ, ধরেন সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়া ইন সোশ্যাল, সাম পিপল সে দ্যাট, ধরেন এখানে সাম পিপল সে দ্যাট সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট has destroyed relationship among people, relationship among family members and family members and friends. How far do you agree? How far do you agree with the statement? Agree with the statement. এখন দেখেন, কোশ্চেন বল সাম পিপল সে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট দুইটা তো হ্যাভ ডেস্ট্রয়েড, জি বলি সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট হ্যাভ ডেস্ট্রয়েড রিলেশনশিপ অ্যামং ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস। হাউ ফার ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? এখানে বলেন তো, এখানে টপিক সেন্টেন্স, কাকন দাস বলেন তো টপিক সেন্টেন্স কোনটুকু? কাকন দাস আমাকে বলেন যে এখানে আমাদের টপিক সেন্টেন্স কোনটুকু? Uh, impact of social media and internet. আর একটু সুন্দর করে বলেন। স্যার আমি বুঝতে পারছি না। আচ্ছা, রাজীব চন্দ্র, টপিক সেন্টেন্স কোনটুকু? স্যার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, social media and internet have destroyed relationship. হ্যাঁ, গুড। এটাই স্যার। প্রথম দ্যাট এর পরে টুকু টপিক সেন্টেন্স, কোশ্চেনে দ্যাট এর পরে যেটা থাকবে ওইটা আমার টপিক সেন্টেন্স। কোশ্চেনে দ্যাট এর পরে যেটা থাকবে সেটাই হলো টপিক সেন্টেন্স। তার মানে ওই যে ফরম্যাট অনুযায়ী আমি দেখাবো, পুরোটাই দেখাবো আজকে, শুধু আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, কারণ প্রথম থেকে তো স্পিকিং ক্লাস করছেন, আবার দূর থেকে আসেন, এবং আপনারা অনেকে মানে জানতেন না যে আজকে রিটেন ক্লাস, না জানাটা কিন্তু অপরাধ। বলে দিয়েছিলাম, খেয়াল আছে? গত সপ্তাহে বলে দিয়েছিলাম যে আজকে থেকে রিটেন শুরু হবে, না জানাটা ডেফিনেটলি অপরাধ। আচ্ছা দেখেন, তাহলে এই যে এখানে এটা হুবহু আমি বসাই দেবো, এটা হুবহু টপিক সেন্টেন্সে কোশ্চেনে বসাই দিব। ওই যে দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট বলছি না, তারপরে যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট হ্যাভ ডেস্ট্রয়েড রিলেশনশিপ এবং ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস ইজ এ ডিবেটেবল ওয়ান। তারপরে এখানে ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট পিপল হোল্ড ডিফারেন্ট ভিউজ ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক অ্যান্ড পুট ফরওয়ার্ড স্ট্রং ফিলিংস অ্যান্ড রিজনিংস ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস ফর সাম স্পেসিফিক রিজনস। এখন আপনি বিপক্ষে যাবেন না পক্ষে যাবেন? এই টপিকের বিপক্ষে না পক্ষে? সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস এর মধ্যে রিলেশনশিপটা ধ্বংস করে ফেলেছে, আপনি পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? বিপক্ষে। কেন যাবেন বলেন? গুড।
অবশ্যই আমরা, যেহেতু এটা প্রযুক্তিগত ইনভেনশন একটা বিষয়, আমরা বিপক্ষে যাব। কেন বিপক্ষে যাবেন বলেন? পজিটিভ ওয়েতে। আচ্ছা, হ্যাঁ, পজিটিভ ভাবে, তাহলে এখানে ইয়েস, আমরা পজিটিভ ভাবে তুলে ধরবো। এখানে আমরা পজিটিভ ভাবে তুলে ধরবো। নাইস। এখন পজিটিভ কি কি কথা বলতে পারি পজিটিভে সোশ্যাল মিডিয়ার, মানে পজিটিভ কি কি বিষয় আছে সোশ্যাল মিডিয়া, আর পজিটিভে কি কি বিষয় আছে বলেন। ইজিলি কানেক্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ, ইজিলি কানেক্ট কারোর হওয়া যাচ্ছে, সাথে। আর হ্যাঁ, আর আহ, একটা ই কমার্সের একটা বিষয় এখানে বিল্ড আপ হচ্ছে। না, এদিক খেয়াল করতে হবে, ই কমার্সের বিষয়গুলো কিন্তু আনা যাবে না। ই কমার্সের বিষয়গুলা কিন্তু এখানে আসবে না, কারণ সোশ্যাল মিডিয়া এখানে বলছে রিলেশনশিপ এবং ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস। ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস এর মধ্যে সম্পর্ক ধ্বংস করে ফেলেছে, আমরা বিপক্ষে যাব। আমরা বলবো না, সম্পর্কটা বাড়িয়েছে। আমাদের কথা হলো সম্পর্কটা ধ্বংস করে নাই, সম্পর্কটা বাড়িয়েছে। কিভাবে বাড়িয়েছে? প্রথম হলো যে ধরেন আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা দেশের বাইরে থাকে, বা বন্ধু বান্ধব যারা দেশের বাইরে থাকে, ওদের সাথে তো আমরা আসলে কমিউনিকেট করতে পারতাম না আগে, তাই না? এখন আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে ওরা কি করছে, ভালো কোনো কিছু করলে ফেসবুকে শেয়ার করছে, আমরা সাথে সাথে জানতে পারছি, কমিউনিকেট করছি। এবং ধরেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাট করতে পারছেন, মানে এই যে এখানে ভিডিও চ্যাট গুলা করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বদলে যখন। হ্যাঁ, ফ্রি অফ কস্ট। কস্ট আছে, ফ্রি অফ কস্ট বলতে কিছু না। হ্যাঁ, ওইটাই বলছি। তার মানে আপনি সে কত দূরে আছে তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন ঘরে বসে, মানে যখন খুশি তখন। মানে তার মানে কি, আমরা কানেক্টেড হয়েছি না আসলে? আমরা কিন্তু কানেক্টেড হয়েছি, তাহলে আমাদের সম্পর্কটা ধ্বংস করে নাই, সম্পর্কটা কানেক্ট করছে। এটা একটা বিষয়। আর কিভাবে সম্পর্কটা বাড়িয়েছে? তারপরে ধরুন কেউ যদি যখন সফলতা অর্জন করে, কোনো ফ্যামিলি ট্যুরে যায়, তখন সে যখন ফ্যামিলি আপলোড করে, সেটা আমরা তাদের কি যে প্রেজ করি, প্রশংসা করি। আরেকটা হলো যে কেউ ভিডিও করে, কোনো একটা ঘটনা ভিডিও করে সে সেটা শেয়ার করতে পারছে, তখন তখন কি করছে সেটা দ্বারা আমরা অনেকেই, হ্যাঁ, আর 1-2 মিনিট পরে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, প্রেমাবধি অসুস্থ, হ্যাঁ। দেখেন আমরা তারপর সেটার মাধ্যমে আমরা কি করতে পারছি, যে সে কি করছে এখানে, কিভাবে সে ইমপ্রুভ করছে, কিভাবে উন্নয়ন করছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে ঘরে বসে জানতে পারছি। এর ফলে আমাদের এই ইমপ্রুভমেন্ট গুলা হচ্ছে। এই ইমপ্রুভমেন্ট তার মানে কিন্তু আমরা, দেখেন, এখানে কিন্তু তার মানে আমরা যেটা হলো, আমরা কিন্তু ডিসকানেক্টেড হচ্ছি না, বরং কানেক্টেড হচ্ছি। ফ্যামিলি মেম্বার যারা দূরে বাস করছে, বন্ধু বান্ধব যারা দূরে বাস করছে, তাদের সম্পর্কে তাদের সাথে আমরা কানেক্টেড থাকতে পারছি সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের বদৌলতে। এক, ওইখানে আমরা কি কিভাবে কানেক্টেড হয়েছি ওইটা বলবো। আর ডিসকানেক্টেডের বিষয় যদি বলেন, এটা যে সোশ্যাল মিডিয়া আমাদের কিভাবে ডিসকানেক্ট করছে, প্রথম হলো ডিসকানেক্ট, ধরেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় ব্যয় করি, তাই না? ইভেন ফ্যামিলি মেম্বার গড়ে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, অনেক ফ্যামিলি দেখা যায় যে সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, মানে ইন্টারনেট নিয়ে ব্যস্ত। নিজ ঘর, ইভেন ইভেন দরজা বন্ধ করে সে তার ফেভারিট প্রোগ্রামগুলো দেখছে। এর ফলে একসাথে খাবার খাচ্ছে না, ইন্টারাকশন হচ্ছে না, একসাথে গল্প করছে না, ইত্যাদি ইত্যাদি। আবার এটা যদি না থাকতো, তারা বন্ধুদের সাথে ঘুরতে যেত, গল্প করতো। এখন সে বন্ধুদের কাছে না গিয়ে সে ফেসবুক টিপাটিপি করছে, ইউটিউব নিয়ে বিজি আছে। এর ফলে ইন্টারাকশনটা হচ্ছে না। অর্থাৎ এখানে ফিজিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে বা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যে ফেলো ফিলিংসটা তৈরি হয়, একের প্রতি যে মমত্ববোধটা তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়, বন্ডিং গুলো দুর্বল হয়ে যাচ্ছে। বন্ডিং ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে যে সবাই ইন্টারনেটে ব্যস্ত, মানে কেউ কাউকে ফিল করছে না। একই ছাদের নিচে থাকছে কিন্তু কেউ কাউকে ফিল করছে না। একইভাবে বন্ধুরা, মানে আত্মীয় স্বজন যারা আছে, ওই ধরেন কেউ ধরেন কোনো অর্জন করলে লাইক দিয়ে দিচ্ছে, কমেন্টস, হ্যাঁ, এগিয়ে যাও, ঠিক আছে, শুভকামনা রইলো, অনেক অনেক শুভকামনা। বার্থডে, আপনি তাকে কাছে না গিয়ে যে অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তাই না? মানে মানে আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, মানে ওইটুকুই কিন্তু আসলে, তাই না? এই যে বিষয়গুলো, ওই জায়গাগুলোতে গ্যাপ রয়েছে, ওই জায়গাগুলোতে মূলত আমাদের গ্যাপ গুলো রয়েছে। তাহলে দুইটা ভিউ আমাকে তুলে ধরতে হবে, তবে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছে, আমরা এটার পজিটিভ বিষয়টাকে হাইলাইট করব প্রথমে, তারপরে নেগেটিভ বিষয়গুলোতে যাব। এখন আমরা আগামী ক্লাস থেকে, আজকে প্রথম তো জাস্ট আজকে একটু আলোচনা হলো, বুধবার থেকে আমরা শুরু করব। আর পূজার বন্ধ থাকবে আপনাদের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। পূজার বন্ধ থাকবে, কারণ হলো তো পূজার মধ্যে তো ক্লাস করতে পারবেন না, পারবেন কাকন দাস? কাকন দাস করতে পারলে স্যার, খুব খারাপ আর কি। কাকন দাস, ফ্রাইডে রাজীব। এন্ড স্যাটারডে? হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে কি সম্ভব? আই এম নট শিওর স্যার। শিওর নাই? এবং রাজীব, আর রাজীব চন্দ্র কি সম্ভব ফ্রাইডে স্যাটারডে?
আপনি যদি করাতে চান আমি হয়তো চেষ্টা করব জয়েন করার। একটা দিন করা যায়, দেখেন তো ফ্রাইডেটা করতে পারি, বা 2 দিনের যে কোনো একটা দিন করা যায়। আপনাদের তো রবিবার বোধহয় দশমী, তাই না? জি। শনিবার তো করা ডিফিকাল্ট, শুক্রবার করা যায়, দেখেন তো। শুক্রবার চেষ্টা করতে পারি স্যার, ওই দিন হয়তো করা যাবে। হ্যাঁ রাজীব। স্যার আপনি সেশনটা কি স্যার মানে যে কোনো দিন স্যার 7টার পরে কি করা যায় না স্যার? আহ, ওই যে প্রবলেম আপনার থাকে তো কথা না। আপনার আপনার জন্য তো ইয়ে করলাম, 6:30 নিয়ে আসলাম। আমাদের একটু আগে করার চিন্তা করছিলাম, কিন্তু আপনার জন্য একটু যে 6:30, আপনার অফিস তো বুধবারে অফিস, তো ব্যাংকের অফিস ওইটা। আহ, এই জন্য আপনার 6:30 দিয়ে দিলাম আর কি। 6:30 আপনি অফিস থেকে ফিরতে তো কয়টা বাজে? 6টা পর্যন্ত স্যার। একটু একটা ছয়টা। দিন তো, একটা দিন শুধু। আর শুক্রবার তো আপনার অফ ডে, শুক্রবার তো অফ ডে। মানে শুক্রবার স্যার অন্য দিনও যদি স্যার সন্ধ্যা 7টার পরে হয় তাও অন্যদিন, কোনো প্রবলেম নাই। অন্যদিন তো একটা দিন শুধু, বুধবার একটা দিন 6:30 শুধু। না, এখানে অফলাইন আছে তো, ওরা তো দূরের থেকে আসবে, এই জন্য একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ শুধু অনলাইন হলে অসুবিধা হতো না, কারণ অফলাইন তো আছে, ওরা তো আবার দূরে যাবে, এই জন্য একটু ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, আপনারটা বিবেচনা করে আমি 6:30 নিয়ে গেছি, যাতে করে আপনি অফিস থেকে এসে ধরতে পারেন আর কি। মানে একদিন শুধু আপনার চাপ পড়বে, আর আপনাদের শুক্র শনিবার কোনো প্রবলেম নাই। মানে শুক্রবার 2টা ক্লাস থাকবে, এই জন্য শুক্রবার 2টা ক্লাস রাখছি, যারা জব করে তাদের জন্য সুবিধা হবে। আর শনিবার তো আপনি স্পিকিং সেশন করবেন, বুধবারটা রাইটিং করবেন। এবার একটা দিন একটু ম্যানেজ করেন কষ্ট করে, তাহলে দেখেন আপনাদের আহ, ওকে কারণ- স্যার। স্যার হ্যাঁ, স্যার কালকে কি আর্লি ক্লাস স্টার্ট হবে 4:30টায়? না কালকে স্পিকিং সেশন, শনিবার তো আমাদের 5টায়, শুধু শুক্রবারটা 4:30, 2টা সেশনের জন্য শুক্রবারটা একটু আর্লি নিয়ে আসি আর কি, মানে যাতে একটু বেশি প্র্যাকটিস করতে পারি আমরা। এটা। আর তাহলে আগামী শুক্রবার দেখি যদি একটা ক্লাস সম্ভব হয় না, শনিবারটা বন্ধ জি। রাখি আমরা পূজার জন্য, শুক্রবারটা আমরা একটা জানালার ক্লাস করি আর কি কি। অনেক আর সব জানালাটা বন্ধ খোলা আর আছে কি সেটা দেখ। তার আগে বুধবারে 6:30 থাকবে, বুধবারে তার আগে 6:30। আর রাজীবের আর একটু সিরিয়াস হইতে হবে, মানে এই ব্যাচের 2-1 জন ছাড়া, কাকন দাস খুব সিরিয়াস, তাছাড়া বাকিদের হুম। মধ্যে সিরিয়াসনেস এর যথেষ্ট ঘাটতি দেখতেছি আর কি। হ্যাঁ, কাকন দাসই একমাত্র স্টুডেন্ট যে হলো খুবই সিরিয়াস। তাছাড়া বাকিদের মধ্যে সিরিয়াসনেস এর ঘাটতি আছে। হারুন সাহেব তো পরীক্ষা দিয়ে দ্রুত, ওনারও সিরিয়াসনেস থাকবে। সিরিয়াসনেস না থাকলে হবে না। যাই হোক, সিরিয়াসনেস না থাকলে আপনি শিখতে পারবেন না, প্রথম কথা যেটা। সিরিয়াস না হলে আপনি শিখতে পারবেন না, আমি যতই ভালো পড়াই যতই কিছু করি 1 পয়সাও লাভ হবে না। আপনাকে সিরিয়াস হইতে হবে, তারপরে আমরা শিখতে পারবো। তবে যাক, আজকে আমাদের শুরুটা হলো, তাহলে বুধবার আমরা 6:30। রাজীব একটা দিন একটু ম্যানেজ করেন কষ্ট করে, মানে ও একটা দিন শুধু অফিস থেকে এসে বসে যান আর কি। 1.5 ঘন্টা সেশন তো, তারপরে আপনি বাকি কাজগুলো করেন। আচ্ছা, তাহলে এই এই ফরম্যাটটা, যে ফরম্যাটটা দেখালাম, এই ফরম্যাটটা একটু মেমোরাইজ করে নিব আমরা। এই ফরম্যাটটা পরে বুধবারে আমরা ফুল একটা দেখবো, যে বুধবারে ফুল দেখবো কিভাবে রাইটিংটা লিখতে হবে। ফুল রাইটিং এখানে প্র্যাকটিস করাবো বুধবারে। কালকে তো স্পিকিং সেশন আছে, আমরা বুধবারে ফুল রাইটিং দেখবো। তাহলে আজকে শেষ।